যেমন গণেশের তন্ত্র হয়, গণেশ মানে সিদ্ধি গণেশ হয়, চোর গণেশ হয়। তারাপীঠের মন্দিরে তুমি যখন ঢুকতে যাবে দেখবে দুপাশে দুটো গণেশের মূর্তি, মানে দুটো মূর্তি আছে গণেশ। একটা হচ্ছে সিদ্ধি গণেশ, যে তোমাকে সিদ্ধি প্রদান করছে, তোমার মনস্কামনা পূর্ণ করছে। আরেকটা হচ্ছে চোর গণেশ, যে তোমাকে তোমার সিদ্ধিকে চুরি করে দিচ্ছে, তোমার গুড গুড থিংস কে চুরি করে দিচ্ছে। তো এরকম সাবডিভিশন হয়। এবার প্রশ্নটা হচ্ছে কি, ইষ্টদেব ইষ্ট দেবী ইজ ইম্পর্টেন্ট ফর ইয়োর ওয়ার্শিপ, মানে তুমি যাকে মানে পুজো করছো যদি প্রপার হয়। আজকে মনে করো বাড়িতে আগুন লেগেছে, তুমি কেএমসি তে ফোন করলে তো হবে না, তোমাকে ফায়ার ব্রিগেডে ফোন করতে হবে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কুলদেবতা এবং কুলদেবী। কুলদেবতা হচ্ছে তুমি পারিবারিক ভাবে কোনো দেবতাকে পুজো করে এসছো, তোমার বাড়িতে কোনো পুজো দেবতা আছেন। যেমন আমার পরিবারে, আমি ঘোষ পরিবারের ছেলে, তো আমাদের হচ্ছেন কুলদেবতা অনন্তদেব, শালগ্রাম শিলা অনন্তদেব। এবং আমাদের প্রত্যেকটা বাড়ির অনুষ্ঠানে, বড় কাজে, বিয়েতে, ইভেন শ্রাদ্ধে উনাকে আনতে হয়। কুলদেবতা ছাড়া কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় কি, কুলো আজকের দিনে লোকেদের যে ভোগান্তি হয়, কুলো দেবতার পুজো তারা অ্যাটেন্ড করে না। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। পাপিয়ারা জিজ্ঞেস করছে কি, কেউ যদি না জানে আমার কুলো দেবতা কে বা কুলো দেবী কে, সে খুঁজে যাচ্ছে, তারা তাকে স্মরণ করে তাকে নমস্কার করতে হবে। ওম কুল দেবতায় নমঃ, কুল দেবায় নমঃ। এটা স্মরণ করে কুলদেবতা কুলদেবীর পুজো করতে হবে, যদি আমি নাম না জানি বা আমার আমার অরিজিন না জানি। ঠিক আছে। এছাড়াও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের পিতৃপুরুষ। পিতৃপুরুষদের আশীর্বাদ ছাড়া, তুমি কখনোই কোনো জিনিসে সাকসেস পাবে না। পিতৃ তর্পণে যে অমাবস্যা, প্রত্যেকটা অমাবস্যা হচ্ছে পিতৃদের উদ্দেশ্যে দেওয়া। এই জন্য অমাবস্যা খুব পাওয়ারফুল একখানা জিনিস। এবং পিতৃপুরুষদের তুমি যদি সন্তুষ্ট রাখতে পারো, তাহলে তোমার জীবনে অনেক ঝঞ্ঝাট, অনেক অসুবিধে কেটে যায়। কারণ দে আর দ্য কানেক্টার বিটুইন ডিভাইন অ্যান্ড ইউ। এবার মনে করো চাটে পিতৃদোষ আছে, অনেকে খণ্ডন করে, তাদের কমন কয়েকটা প্রবলেম হবে। সব থেকে বড় প্রবলেম হবে, সে যদি মানে দুর্ধর্ষ স্টুডেন্ট সরকারি পরীক্ষায় বসছে, 1 নম্বর 2 নম্বরের জন্য কেটে দেবে না, কারণ সূর্য তখন ওর জন্য কাজ করছে না। আমি এরকম ঘটনা ঘটেছে, আমার ক্লায়েন্টের সাথে ঘটেছে কি, এরকম হয়েছে, হচ্ছে না 1 নম্বর 1.5 নম্বর আধা নম্বরের জন্য পাঙ্ক হয়ে যাচ্ছে। তো ওর খণ্ডন করেছি, তারপরে চাকরি পেয়ে গেছে। না, পিতৃদোষের সব থেকে, এটা তো একটা কোনো সীমা নেই। তুমি পিতৃদোষ তুমি শেষ জীবনে গিয়েও করতে পারো, কারণ দিস ইজ আ হেরিডিটারি থিং। পিতৃদোষ মানে হচ্ছে, তুমি যেমন তোমার বাবার যদি বাড়িটা পেয়ে থাকো, বাবার বাড়ির লায়াবিলিটিটাও তো তোমার ঘাড়ে এসে পড়েছে। তার ট্যাক্স দেওয়া, তার ভেঙে পড়ছে সেটাকে মেনটেন করা, যা যা দরকার আছে বাড়িটাকে মেনটেন করার জন্য, সেটা তোমার ঘাড়ে এসে পড়েছে। আমি ক্লিয়ার। এবার মেন ব্যাপার হচ্ছে, পিতৃদোষ হলে প্রথম কথা হচ্ছে, সে ফ্যামিলিতে ছেলের জন্মানোর সংখ্যা কমে যাবে। ছেলে বিয়ে হবে না, বিয়ে হলে সন্তান হবে না। যদি কোনো মেয়েদের সংখ্যা বাড়ে, কিন্তু মেয়ের বিয়ে
বয়স যদি পেরোতে থাকে তাহলে মেয়ের ওপরেও ইম্প্যাক্ট করে। এবং সব থেকে ডেঞ্জারাস জিনিস যেটা পিতৃবর্গে, মোস্ট ডেঞ্জারাস পার্ট ইজ দ্যাট হি দ্য মোস্ট ডেঞ্জারাস পার্ট ইজ দ্যাট অপমৃত্যু, বয়সের আগে মৃত্যু হয়ে যায়। ঠিক আছে, বয়সের আগে তাদের মৃত্যু হয়ে যায়। তো এবার প্রশ্নটা আসছে, আমি কুলদেবতা কুলদেবী আমার চার্ট দেখে বোঝা যায়, একটা ইন্ডিকেশন পাওয়া যায়, সেটা মা কালী হতে পারে, মহাদেব হতে পারে, নারায়ণ হতে পারে, একটা ইন্ডিকেশন পাওয়া যায়। কিন্তু তোমার ইষ্ট দেবতা এবং ইষ্ট দেবী 100% বোঝা যায়। তার মানে ফর্মুলাটা হচ্ছে, আমাদের যে 7টা গ্রহ আছে রাহু কেতুকে ছেড়ে, রাহু কেতু ইজ এ ছায়া গ্রহ, যে 7খানা গ্রহ আছে হাইয়েস্ট ডিগ্রি যে গ্রহের থাকবে, হাইয়েস্ট ডিগ্রি, মনে করো দেখা গেল 0 থেকে 30-এর ভেতরে হাইয়েস্ট ডিগ্রি। মনে করো একটা গ্রহ দেখা যাচ্ছে, ধরো সূর্য দেখা যাচ্ছে তোমার চার্টে 27 ডিগ্রিতে বসে আছে, হাইয়েস্ট ডিগ্রি অফ দ্য প্ল্যানেট। সেই সূর্যটাকে তোমাকে ধরতে হবে, সূর্যটাকে ধরে তোমাকে নবাংশে দেখতে হবে সূর্যটা কোথায় বসে আছে। নবাংশ D9 চার্ট, D9 চার্টে সূর্য যেখানে বসে থাকবে তার আগের ঘরটা, মানে 12th হাউসটা যে দেব দেবীকে রিপ্রেজেন্ট করে, সে তোমার মানে ইষ্ট দেব দেবী, সেটা সূর্য। লাস্ট লাইনটা আরেকবার রিপিট করবেন স্যার? যে নবাংশে দেখতে হবে সূর্যর ডিগ্রি, সূর্য কোথায় বসে আছে। এবার সূর্য কোথায় যেখানে বসে আছে সেইখানে তার আগের ঘরটা, পরের না, আগের ঘরটা হচ্ছে তোমার ইষ্ট দেব বা দেবীর জায়গা। সূর্যবাদে অন্য কেউ তো হতে যে পারে, শনি হতে পারে, শনি হতে পারে। মানে তোমাকে হাইয়েস্ট ডিগ্রি অফ প্ল্যানেটের আগের ঘরটা দেখতে হবে ইন নবাংশ। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং জিনিস শেখাচ্ছি না, যখন শুরুই করলে ইষ্ট দেব দেবী নিয়ে। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং থিং, জাস্ট সি দ্য ফান। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে তো স্যার, অন করেছেন। এই লাল কাপড়টা দেখো, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দশ মহাবিদ্যা। ঠিক আছে, দশ মহাবিদ্যার প্রত্যেকটা বিদ্যা প্রত্যেকটা গ্রহের সঙ্গে লিঙ্ক। দশ মহাবিদ্যা প্রথম হচ্ছে কালী, মহাকালী, স্যাটার্নের সাথে লিঙ্ক। কালী শনির সাথে লিঙ্ক। তারা জুপিটারের সাথে লিঙ্ক। তাই জন্যে তারাকে ব্রহ্মময়ী মা বলা হয়, মহালক্ষ্মী রূপে পূজা করা হয়। বৃহস্পতির সাথে লিঙ্ক হচ্ছেন মা তারা। মাতঙ্গী, মাতঙ্গী বা নীল সরস্বতী, এটা সূর্যের সাথে লিঙ্ক।
নীল সরস্বতী মহাবিদ্যা সূর্যের সাথে নীল, মানে মাতঙ্গীকে তুমি পুজো করলে রেমিডিয়াল তোমার সূর্য ঠিক হতে আরম্ভ করবে। যদি তন্ত্রবিদ্যায় তুমি, হ্যাঁ, তোমাদের যেহেতু তন্ত্র দীক্ষা নেই, কখনোই তন্ত্রের বীজ মন্ত্র পড়বে না, সবসময় গায়ত্রী পড়বে। তোমার তার তন্ত্র অভিষিক্ত নয় না, তুমি দীক্ষিত নয় তো। তন্ত্র দীক্ষা আলাদা দীক্ষা। তখন তোমাদের এটাই তোমাদের শেখানোর জন্য, তখন বীজ পড়বে না, তার আর বীজ মন্ত্র পড়বে না, তার গায়ত্রী পড়বে। গায়ত্রী ইজ অলওয়েজ সেফ। এই জন্য এটা কথিত আছে, গায়ত্রী যে রোজ পাঠ করে তার গোবিন্দর অসুবিধা হয়। মন দিয়ে করতে হবে, এটা আসছি। সিদ্ধ করতে হয়, গুরুর আদেশ দরকার তোমাকে। তুমি বীজ করো, তুমি বীজ করো, মানে যে মন্ত্রটা আমি তোমার শিখিয়েছি তার মধ্যে বীজ আছে। হুম, আচ্ছা, মাতঙ্গী সূর্য। এবার মা ভুবনেশ্বরী, চন্দ্র। মা ভুবনেশ্বরী, মা ভুবনেশ্বরী ইজ চন্দ্র। এবার মা বগলামুখী হচ্ছে মঙ্গল, মার্স। এবং সব থেকে বড় কথা কি, এই যে দেবীদের কথা বলছি, দশ মহাবিদ্যা দেবীদের কথা বলছি, তাদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু গ্রহের সাথে মিলবে। মা বগলামুখী হচ্ছে শত্রু দমন, স্তম্ভন, কোর্ট কেস। ओम लिंग मां बगलामुखी सर्वदुष्टम वाचम मुखम पदम स्तंभया जीवम किलया बुद्धिम विनाशाया लिंगम स्वाहा। দেখো মন্ত্রের মন্ত্রের কোথায় ইম্পর্টেন্স বা ইমপ্লিকেশন। শত্রুকে আমি বিনাশ করছি কিভাবে, তার বুদ্ধি স্তম্ভন করে, তার জীবকে জড়িয়ে দিয়ে। দিস ইজ মা বগলামুখী, দ্য মোস্ট গর্জিয়াস দেবী ইন মহাবিদ্যা ইজ মা বগলামুখী। স্বর্ণ অলঙ্কার ভূষিতা, স্বর্ণ সিংহাসনে ভূষিত হয়ে স্বর্ণ অলঙ্কার পরে বসে থাকেন, হাতে গদা নিয়ে। আর মা বগলামুখী অসুরের জীবা, মানে জীবকে দমন করছে। তোমার শত্রুর সর্বপ্রথম তোমার দমনের প্রথম জিনিস হচ্ছে তার জীব আটকে যায়। Am I clear? গায়ত্রী করবে তুমি। এবার আসছে মঙ্গলের পর কে আসছে, বুধ। ষোড়শী, ষোড়শী বা কামাখ্যা, এটা হচ্ছে বুধের ইষ্ট দেবী। বুধের ইষ্ট দেবী হচ্ছে ষোড়শী বা কামাখ্যা। বুঝতে পেরেছো? কামাখ্যার আরেক রূপ হচ্ছে ত্রিপুরা সুন্দরী, ভার্জিন এনার্জি। বুধের মতন মা ত্রিপুরা সুন্দরীর যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা বুধের মতন ক্যারেক্টারিস্টিক্স। মা ত্রিপুরা সুন্দরী হচ্ছে 16 বছরের মেয়ে, ভার্জিন, 16 ইয়ার্স গার্ল উইথ লটস অফ পাওয়ার এন্ড এনার্জি। শক্তি, শক্তি, শক্তির যদি এনার্জি থাকে, তাই দিয়েই তো সৃষ্টি হয়। বুধের
বুধের পরে আসছে বৃহস্পতি, বললাম মা তারা। শুক্র, শুক্র গ্রহ অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা কমলা। ओम ह्रीं श्रीं कमल कमलाय प्रसीदा प्रसीदा श्रीं ओम महालक्ष्मी नमः। ह्रीं श्रीं হচ্ছে ह्रीं and श्रीं is বীজ মন্ত্র। ओम ह्रीं श्रीं कमले कमलाय प्रसीदा प्रसीदा श्रीं ओम महालक्ष्मी नमः। তোমাদের যাদের যা কিছু ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে, শুক্রবার দিনকে 4-5টা কাঠে ঘি দিয়ে নিজেরা হোম করো। আর এই মন্ত্রটা 108 বার বলে, মানে বলতে বলতে ঘৃত আহুতি দাও। ওম হ্রিং শ্রীং কমলে কমলায় প্রসীদা প্রসীদা শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ। এ শুক্রের ভেনাসের হচ্ছে মা কমলা, রাইট। শনির হচ্ছে মা কালী, আগেই বলেছি। আর বাকি রয়ে যাচ্ছে রাহু আর কেতু। রাহুর হচ্ছে মা ছিন্নমস্তা, রাহু। আর কেতুর হচ্ছে মা ধূমাবতী। কেতুর হচ্ছে মা ধূমাবতী। এবার 9টা গ্রহ 9জন মহাবিদ্যার কথা বললাম, কিন্তু দশ মহাবিদ্যা তো 10 জন। একজন বাকি আছে, মা ভৈরবী। কে মা ভৈরবী? তোমার লগ্ন যে, সেই মা ভৈরবী। ক্লিয়ার? লগ্ন যে, সেই মা ভৈরবী। লগ্ন। এবার মনে করো তুমি অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার কাউকে রেমেডি দিচ্ছ, তো হতেই পারে তার কোনো জন্ম তারিখ ফারিখ কিছু জানা নেই, সে একটু মন্ত্র জপ করতে চাইছে, বা তাকে তুমি স্থিতি আনতে চাইছো, দাও মা ভৈরবীর গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে। বুদ্ধি সঠিক হয়ে গেলে দেখো, কোনো লগ্নের যে লগ্ন হতে পারে তার বৈধ, তার ভৈরবী যা 12টা লগ্নের মধ্যে যা লগ্নই হোক। মন্ত্রগুলো আমি আলাদা করে দিতে পারি, তাহলে তুমি কি করবে? গুগল করো, শেখো। আমি তো আছি, চেষ্টা করো, চেষ্টা করো, গায়ত্রী বার করো। দেখো আমি কেন বলি এগুলো, একটু তোমরাও যদি সার্চ না করো, সবসময় তো স্যারকে পাবে না। ক্লায়েন্ট বসে আছে, তুমি কি বলবে স্যারকে একটু জিজ্ঞেস করে বলছি আপনাকে, হয়ে গেছে। তো নিজেদেরও একটু মানে নিশ্চয়ই আমাকে দেখাবে, কিন্তু বার তো করো। ভৈরবী শাক্তাভিষিক্ত হলে তো বীজ মন্ত্র ওই করতে পারে। ভৈরবী শাক্ত অভিষিক্ত হলে বীজ মন্ত্র করতে পারে। এবার হচ্ছে এই যে 12টা রাশি, ঠিক আছে, 12টা রাশি 12 জ্যোতির্লিঙ্গের সমান, ঠিক আছে। 12টা রাশি 12 জ্যোতির্লিঙ্গের সমান, মানে মহাদেবের 12টা রূপ এই 12টা রাশি। ইন্টারেস্টিং লাগছে অনলাইন? তোমরা বুঝতে পারছো? একদম স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। খুব খুব ইন্টারেস্টিং জিনিস, কিন্তু দারুণ, এগুলো ভেরি কিন্তু ইন্টারেস্টিং, দারুণ দারুণ। স্যার জিনিস। লাস্টের লাইনটা একবার বলুন না, 12টা রাশি 12টা। 12 যে জ্যোতির্লিঙ্গ আছে, হ্যাঁ 12 যে জ্যোতির্লিঙ্গ আছে, এটা 12টা রাশিকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। আমি নামগুলো বলে দিচ্ছি, সবকটার আমার খেয়াল নেই, দেখে বলছি। স্যার ভুবনেশ্বরীর পরে কি বললেন স্যার, 5 নম্বরটা? ভুলে গেছি। ভুবনেশ্বরীর পরে কি বলে? মা ভোলামুখী, ওটা হচ্ছে মা বললাম। মার্সের জন্য শত্রু দমন কোর্ট কেস।
12 জ্যোতির্লিঙ্গের মধ্যে ধরা হয় মেষ রাশি হচ্ছে রামেশ্বর, বৃষ রাশি হচ্ছে সোমনাথ। তুমি বৃষ রাশির লোক হও বা বৃষ লগ্নের লোক হও, সোমনাথ দর্শন করো। মিথুন রাশি হচ্ছে নাগেশ্বর, কর্কট রাশি কর্কট লগ্ন ওমকারেশ্বর, সিংহ লগ্ন বৈদ্যনাথ, বৈদ্যনাথ বৈদ্যনাথ ইয়েতে ঝাড়খণ্ডে বাবাধাম। কন্যা লগ্ন মল্লিকার্জুন, স্যার কি তুলা লগ্ন মল্লিক? মল্লিকার্জুন, কন্যা লগ্ন বা কন্যা রাশি মল্লিকার্জুন, এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম। তুলা রাশি মহাকালেশ্বর, স্যার বৃশ্চিক কি আরেকবার বলবেন? মহাকালেশ্বর, মহা বৃশ্চিক ঘুষ্ণেশ্বর, ঘুষ্ণেশ্বর ঘুষ্ণেশ্বর ঘুষ ঘুষ। সবাই ফাংশন কর, তারা মাথা আরম্ভ করে সব বাবা টাবা সবাই না দিলে পাবে না। একটা খুব মজার ব্যাপার আছে, একটা খুব ডিস্ট্রিক্টটা কি বলেন? ঘুষ্ণেশ্বর ঘুষ্ণেশ্বর। স্করপিও শুধু ঘুষ্ণেশ্বর, আমি কোনো অন্য নয় কি তাকে দুটো দেওয়া হয়। ধনু লগ্ন, যেটাকে আমাদের ধর্মলগ্ন বলা হয়, অর্থলগ্ন বলা হয়, এবং ধনু লগ্ন যেহেতু তোমরা সবাই এতদিনে জেনে গেছো কি গুরু বৃহস্পতির লগ্ন, মানে গুরু বৃহস্পতি আমাদের জীবনে ভালো থাকলে বৃদ্ধি আসে, জ্ঞানে বৃদ্ধি, শিক্ষায় বৃদ্ধি, স্বাস্থ্যে বৃদ্ধি, সবেতে বৃদ্ধি আছে। হ্যাঁ, বাবা বিশ্বনাথ কাশী। এবার ধরুন রাশিটাও মেষ হতে পারে, তুলা হতে পারে, মিথুন হতে পারে, তখন কি করবে? আবার সেদিনকে পুজো করবে, দুজনকেও পুজো করতে পারবে, বাবার কাছেই তো পুজো যাচ্ছে। এ আমাকে রাজুদা বলছে, তুমি আমাকে সৌভিকদা বলছো, ও আমাকে স্যার বলছে, ও আমাকে সৌভিক বলে নাম ধরে ডাকছে, কথার কথা বলছে, কিন্তু জিনিসটা তো আমি এক, তাই না? জিনিস তো এক, তোমার ওই ভাইব্রেশনটাকে কাজে করে। মকর ভীমাশঙ্কর, ভীমাশঙ্কর ভীমাশঙ্কর। স্যার একবার কুম্ভ বলুন মকর কি? ভীমাশঙ্কর ভীমাশঙ্কর, ভীমা শঙ্কর। জানতে হবে। ভীমাশঙ্কর। স্যার ধনুটা বিশ্বনাথ। বিশ্বনাথ কাশী বিশ্বনাথ। কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি কেদারনাথ। দেখো শনির সঙ্গে কিরম মিল আছে। কেদারনাথ সব থেকে কষ্ট, কেদারনাথে যারা এখন তো হেলিকপ্টার হয়ে চলে গেছে, হেঁটে যারা উঠেছে সব থেকে মানে পা থরথর করে কাঁপে, এত কষ্ট হয় পায়। শনি পায়ের কারক গ্রহ, শনি পায়ের কারক গ্রহ, এবং শনি খুব কষ্টকর গ্রহ। তারপরে আমাদের বলে না শনি পরে আমাদের অনেক কিছু দেয়। ইনফ্যাক্ট আমার যখন 7.5 চলে,
এবং সাড়ে সাথী শেষ হচ্ছে, অনেক ডামাডোল হয়েছে সাড়ে সাথীটা, জীবনে অনেক ডামাডোল হয়েছে, মেজর মেজর ডামাডোল। কিছুটা সুস্মিতা হয়তো জানে, বাট ম্যাক্সিমাম মানে আমার ডাইমেনশন ডিরেকশন ইন লাইফ পাল্টে দিয়েছে সাড়ে সাথী। আজকে আমি যে অ্যাওয়ার্ড নিয়ে আসছি টপ 20 অ্যাস্ট্রোলজার বা এই রিকগনিশন পাচ্ছি, এটা কিন্তু আমার সাড়ে সাথী ওই সাফারিংটা কাটবার পরে এসছে। এবং কখন বুঝলাম সাফারিং কেটে গেছে, আমি কাশী বিশ্বনাথে যেতে শুরু করলাম এভরি 2 মাস 3 মাস, সেখানে কাল ভৈরবকে পেলাম। আর সাড়ে সাথী শেষ 2 বছর আমি পরপর কেদারনাথ গেছি। এবং কি অদ্ভুত ব্যাপার, কেদারনাথে অত হাজার ফিট ওপরে ওই মন্দিরের স্ট্রাকচার কয়েক হাজার বছর পুরনো, কয়েকবার বরফের তলায় চলে গেছে, আইসেজে আইসেজে কয়েকবার বরফের তলায় চলে গেছে। তার মন্দিরের গায়ে কিন্তু স্কার এন্ড মার্কিং রয়েছে, মানে বরফের ওই আইসকে, ওই আইসের ইয়ের জন্য বরফের যে দাগ হয়ে গেছে, বরফের দাগ কিন্তু মন্দিরে রয়েছে। সেখানে ভাবো অত হাজার হাজার বছর আগে আদি শঙ্করাচার্য গিয়ে খুঁজে পেয়ে তাকে প্রতিষ্ঠিত করে এসেছে। আমি আগের ক্লাসেও বলছিলাম, ইয়েটা লিখে নাও, মিনটা হচ্ছে ত্রম্বকেশ্বর, মিন হচ্ছে ত্রম্বকেশ্বর। আগের ক্লাসে বলছিলাম কি, আগের ক্লাসে বলছিলাম না কবে বলছিলাম এটা, কি আমাদের ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন তখন আবিষ্কৃত হয়, তখন মানে যারা আবিষ্কার করে রিসার্চ সায়েন্টিস্টরা বলে এটা লুপ্ত হয়ে গেছে 6000 বছর আগে, মানে সিভিলাইজেশনটা শেষ হয়ে গেছিল 6000 ইয়ার্স বিফোর। এবং ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে ওরা দুটো মূর্তি পাওয়া যায়, একটা মহাকালী আর একটা হচ্ছে পশুপতি মহাদেব। এবং পশুপতিনাথ যে পশ্চারে, যোগিক পশ্চারে বসে আছে মূর্তিটা, সেটা একটা সিভিলাইজেশনকে রপ্ত করতে 14,000 বছর লাগে। যোগিক পশ্চারটা রপ্ত করতে 14,000 বছর লাগে। তাহলে সিভিলাইজেশনটা কত বছর পুরনো? এবং একটা সিভিলাইজ জায়গা তুমি বুঝবে কোথা থেকে, ইউনো, ওয়াশরুম। কোথা থেকে বুঝবে? স্যার একটা ওয়াশরুম। ইয়েস, ড্রেনেজ সিস্টেম, washroom, drainage system. That means that civilization is very, very advanced. ভেরি ভেরি অ্যাডভান্সড। একটা দোকানের ভালো বিক্রি আছে বুঝবে কথা থেকে? রাত্রিবেলা তার ক্যাঁচড়া ফেলা থেকে, মানে প্লাস্টিক লেভেল এই সেই, যার যত ক্যাঁচড়া পড়ছে তার মানে সেই দোকানের বিক্রি তত বেশি আছে। Am I clear? This is civilization. এবার ব্যাপারটা হচ্ছে এটা কেন দরকার আছে, সেটা হচ্ছে আদি শঙ্করাচার্য মহাদেবেরও প্রত্যেকটা নামের আলাদা আলাদা মানে মন্ত্র পড়ে গেছে, প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গের আলাদা আলাদা মন্ত্র পড়ে গেছে। আবার আদি শঙ্করাচার্য রচিত 12 জ্যোতির্লিঙ্গ মন্ত্রও আছে। মজার ব্যাপার হচ্ছে তুমি লগ্ন তোমার কি, রাশি তোমার কি ইম্পর্টেন্ট নয়, তোমার তো 12টা ঘর নিয়ে কাজ করতে হবে। 12টা ঘর যদি তোমার ইন্ট্যাক্ট না থাকে, লিকেজ থাকবে, তোমাকে 12টা ঘর নিয়ে কাজ করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, এ তো গেল মহাদেবের কথা, আর মহাপালনহারী বিষ্ণু কোথায় গেল? মহাপালনহারী বিষ্ণু
অ্যাকচুয়ালি যেসব দশ মহাবিদ্যার মধ্যে চারটে মহাবিদ্যা হচ্ছে গর্জাস মহাবিদ্যা, মানে সব দিক থেকে রাজকীয়। মা কালী রাজকীয় না, তারামা কিন্তু শ্মশানবাসিনী। লম্বাদরং আগ্রচর্ম কোটা, অর্থাৎ লম্বাদরং মানে সে বেটে কুড়ি আছে, আগ্রচর্ম পড়ে আছে। মা তারা রূপে আমরা মহালক্ষ্মী রূপে পুজো করি বলে মা তারাকে এই করে, কিন্তু চারখানা রাজকীয় মহাবিদ্যা কারা? ডেফিনেটলি ষোড়শী। মা বগলামুখী, গর্জাস, তার মধ্যে মানে জগদম্বার তুমি ঝলক পাবে, মানে দেখলেই বুঝতে পারবে পয়সা আছে, দেখলে বুঝতে পারবে পয়সা আছে। ঠিক আছে। মা ভুবনেশ্বরী, চন্দ্রের যে, অ্যান্ড মা ভৈরবী। ডেফিনেটলি আরেকজন আছে, সেটা হচ্ছে পাঁচটা, সরি, মা কমলা। ঠিক আছে। মা কমলা ইটসেলফ শুক্রে দিয়ে। এইবার ব্যাপারটা হচ্ছে ষোড়শী, বগলামুখী, ভৈরবী, কমলা, এরা কিন্তু প্রত্যেকেই শুভ, তোমার শুভ গ্রহকে রিপ্রেজেন্ট করে, শুভ গ্রহকে কোনো না কোনো ভাবে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে। আমাকে এই প্রশ্ন করতে পারো, কি মঙ্গলকে আপনি শুভ বলছেন কেন? আরে মঙ্গল ভূমিপুত্র, তুমি তো মঙ্গলের, মঙ্গল তোমাকে, তোমার পা তোমাকে বহন করে বেড়াচ্ছে, তা সেটা শুভ নয়? যা কিছু তোমাকে প্রতিপালন করে, বহন করে, তাই তোমার জীবনে শুভ, তাই তো? তাই তোমার জীবনে শুভ। নারায়ণ আর সব ঘটের খাটালি করে। তুমি যোগ্য দাঁড়ি করো, তোমাকে সাক্ষী নারায়ণ রাখতে হবে। ওম যজ্ঞেশ্বর নারায়ণ স্বাহা বলে যজ্ঞ শুরু করতে হবে। ও কাটালি করা সব জায়গাতে কেন থাকবে? নারায়ণ হচ্ছে পালন হয়। তুমি যে যজ্ঞটা করছো, প্রথম তো সাক্ষী থাকা দরকার মহাদেবের। আর আমি ধরো কালকে একটা মহাদেবের হোম করছি, সে ভাং ফাং খানেওয়ালা পার্টি, আমি হোমটা করলাম, সে যদি ভুলে যায়, বুঝতে পারছো, সে ভুলে যেতে পারে। করেছিলিস নাকি, কখন করলি রে? ওই জন্য একটা সাক্ষী রাখা দরকার। সাক্ষীকে টেকনিক্যালি সাউন্ড লোক নারায়ণ। নারায়ণ একটা অদ্ভুত চরিত্র। একটা নারায়ণের ভাবনা তুমি ছবি দেখিয়ে দাও, বা কোনো দেখো, হাসি ছাড়া মুখে কিছু আছে, সদা হাস্য, দিস ইজ পার্সোনালিটি, অ্যান্ড দিস ইজ আরেকটা জিনিসকে নারায়ণ কিন্তু দেখে। দেখো প্রতিপালন, আমাদের জীবনে সমস্যা থাকবে, কার জীবনে সমস্যা সমস্যা থাকবে না? একমাত্র সমস্যা থাকবে না যখন চিতায় উঠেছ, নো সমস্যা। তোমাকে এসে বললো, সুস্মিতা তুই তোর অডি গাড়ি নিয়ে এলাম রে, কিছু লাভ, কিছু লাভ। সমস্যা, দেখো প্রত্যেকটা দেব দেবী আমাদের কিছু শেখায়, আমাদের এটাই হচ্ছে সনাতন মেয়েদের একটা বিরাট অ্যাডভান্টেজ। প্রত্যেকটা দেব দেবী আমাদের কিছু শেখায়।
নারায়ণ কি শেখায়? পালন যদি করতে হয় তোমাকে সদা হাস্যমুখী হতে হবে। হাস্যমুখী থাকলে কি হবে? তোমার ব্রেনটা কাম থাকবে। এই জন্য আমরা অন্যের সমস্যা খুব সহজে মিটিয়ে নিতে পারি, নিজের সমস্যা মেটাতে গেলে আমাদের তখন সিম্প্যাথি। ক্লিয়ার বাবারা? বুঝেছো? এই মধুপর্ণা, বুঝেছো? ঘুমোচ্ছ কেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঘুমো- ঠিক আছে, বুঝলেই ভালো, না বুঝলে বলো। হ্যাঁ, ইন্টারেস্টিং জিনিস এগুলো, দেখো ইন্টারেস্টিং জিনিস এগুলো। কেন বলছি এগুলো? তোমরা দিনের দিন কত ভাবে অ্যাপ্লাই করতে পারো একটা চার্টের উপরে, তোমরা নিজেরাও জানো না। এবার প্রশ্ন, এবার আপনি কেদারনাথ বললেন যে শনি গ্রহতে এ করে, মানে উঠে গেলে ছড়িয়ে পড়ে। যদি 12টা জ্যোতির্লিঙ্গের সঙ্গে কোনো গ্রহের কি লিঙ্ক আছে, মানে কোনো প্ল্যানেটের লিঙ্ক আছে? যদি এটা রামেশ্বরম বলছি, মেষ রাশিকে রামেশ্বরম বলছি, তার মানে মঙ্গলের লিঙ্ক আছে। আমি যদি মেষ রাশিকে কৃষ্ণেশ্বর বলছি, তাহলে মঙ্গলের লিঙ্ক আছে। আমি যদি বিশ্বনাথ ধনুরাশিকে বিশ্বনাথ বলছি, তার মানে জুপিটারের লিঙ্ক আছে। আছে তো? সব গ্রহের লিঙ্ক আছে, সব কিছু লিঙ্ক। আজকে এই লিঙ্কের গল্পটাই শেখাবো, তার জন্য এত বড় ভূমিকা দিলাম। ঠিক আছে, এবার পড়াশোনা করি একটু। অনেক ফাঁকিবাজি হয়ে গেছে, গল্পবাজি হয়ে গেছে, পড়াশোনা করি। সুস্মিতা বলছে মাইক ইউজ করো না কেন, তাহলে আমরা ভালো করে শুনতে পারি। আরে ভিডিওর জন্য ভাই, এখানে মাইকের জন্য। কোনটা? আরে এই যে ভিডিও রেকর্ডিংটা হয় একটা মাইক ক্যামেরার মাইক আছে না একটা? কেন, এটা তো প্রপার্লি ওগুলোতে বেশি ভালো। পড়াশোনা করতে, তারপর বড় বড় সেমিনার করে ছোট ভাইয়ের মতো। যাই হোক, এবার আমরা এতদিন কি শিখেছি? যাবে কি আপনার বন্ধু? আমি বলছি যাবে, যাবে কি? এদিকে চলে আসছে। আচ্ছা, তো আমরা এতদিন কি শিখেছি? গ্রহের নেচার শিখেছি, রাশির নেচার শিখেছি, প্ল্যানেটের নেচার শিখেছি। ঠিক আছে, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে নক্ষত্র। নক্ষত্র টোটাল বলা হয় 28টা নক্ষত্র আছে, কিন্তু তার মধ্যে একটা নক্ষত্র মৃত, সেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র। তাই নক্ষত্র আমরা 27টা নক্ষত্রকে ধরে চলি। এই 27টা নক্ষত্র এই যে 12টা রাশির চারদিকে ঘিরে রয়েছে। ঠিক আছে, চারদিকে ঘিরে রয়েছে। নক্ষত্রের কাজটা কি? নক্ষত্রের কাজটা হচ্ছে যখন প্লেন নামছে রাত্রিবেলা এয়ারপোর্টে, যে ডিমার্কেশন লাইটিংটা থাকে কি এখানে নামবো, এখান দিয়ে সোজা যাও, নক্ষত্রের কাজটা হচ্ছে। তুমি বলতে পারো নক্ষত্র হচ্ছে একটা কালচার। একটা হচ্ছে তো গ্রহর একটা নেচার আছে, রাশির একটা গুণগত মান আছে। এবার নক্ষত্র হচ্ছে সেই গ্রহটাকে কি কালচার দেবে। সব গ্রহ কোনো না কোনো নক্ষত্রে বসে আছে। খুব সহজভাবে বোঝাচ্ছি, ধরো একটা উগ্র চণ্ডালক
প্রচন্ড রাগী, প্রচন্ড বদমেজাজি, প্রচন্ড অ্যাডামেন্ট টাইপের, ঠিক আছে, নার্সিসিস্ট সর্ট, মানে লোককে চুষে খেতে ভালোবাসে। তো এইগুলো আমরা কোন গ্রহের সঙ্গে রিলেট করতে পারি? রাহুর সাথে রিলেট। এইবার এই লোকটা ধরো ঝাড়খণ্ডে জন্মেছে, ঝাড়খণ্ডে বড় হয়েছে এবং ঝাড়খণ্ডেই থাকে। তো এই লোকটার সঙ্গে যদি অন্য লোকের ঝগড়া হচ্ছে বা কথা কাটাকাটি হচ্ছে, এর অ্যাগ্রেশনটা কিরকম হবে? ঝাড়খণ্ডী টাইপের হবে, मार के काट के फेंक दूंगा, क्या समझता है अपने आप को, चलो बंदूक बार করে নিল, এই করে দিল, সেই করে। মানে the place is, রাশি is ঝাড়খণ্ড, লোকটা হচ্ছে প্ল্যানেট, কালচার হচ্ছে নক্ষত্র, তারা দুম 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 করে গুলি চালিয়ে দিল, কালচার। এই লোকটাই এই লোকটাই সেম নেচার, সেম নেচার, সে থাকে ধরো ক্যানাডা, বা সে থাকে হয়তো ইউরোপের কোনো কান্ট্রি। প্ল্যানেটটা এক, ইউরোপ যখন হয়ে যাচ্ছে রাশিটা আলাদা, ইউরোপের কালচার আর ঝাড়খণ্ডের কালচার তো এক হবে। হয়তো এই লোকটাই অন্যরকম ভাবে তখন কথা বলবে, অন্যভাবে রিয়াক্ট করবে। একটা গ্রহ কিভাবে রিয়াক্ট করবে সেটা নক্ষত্রের উপর নির্ভর করবে। ক্লিয়ার? একটা গ্রহ কিভাবে রিয়াক্ট করবে সেটা নক্ষত্রের উপর নির্ভর করবে, যেটা বলে না এনভায়রনমেন্টের উপর নির্ভর করবে। আজকে আমি কলকাতা দিয়ে ধরো হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছি, জলের বোতলটা শেষ হয়ে গেছে, কাঁচটা দিয়ে ফেলে দিলাম। এটাই মনে করো থাইল্যান্ডে আমি গাড়িটাকে সাইডে পার্ক করবো, আমি গাড়িটাকে সাইডে পার্ক করবো করে ডাস্টবিনে গিয়ে ফেলে আসবো। আমার ক্লিয়ার? আমরা কলকাতাতে গাড়ি চালিয়ে চালিয়ে এমন অভ্যেস হয়ে গেছে, সিগন্যাল দেখলে দাঁড়িয়ে যাই, অলিতে গলিতেও দাঁড়িয়ে যাই, মেন রাস্তাতেও দাঁড়িয়ে যাই, সিগন্যাল দেখলে জেনারেলি আমরা সেটাকে ওবে করি। এবার আমি অন্ধ্রপ্রদেশে গেছি, কেউ কোনো সিগন্যাল মানছে না, আমি দাঁড়িয়ে রয়েছি বোকার মতন, আমি বুঝতে পারছি না কি করবো, যাবো না কারণ যে যাওয়ার মতন বেরিয়ে চলে যাচ্ছে। কালচার হচ্ছে নক্ষত্র, আর এই 27টা নক্ষত্র পুরো এই 12টা রাশিকে ঘিরে রয়েছে। ক্লিয়ার? অনেকটা এরকম, ধরো একটা খুব বড় দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর হয়তো তোমাকে 1 কিলোমিটার ভেতরে ঢুকে দেখতে হবে, কিন্তু আগে থেকে যে তুমি বুঝতে পারছো ওই পুজোটার কাছাকাছি চলে এসছো, ধরো বাগবাজার সার্বজনীন, তো মোটামুটি বাগবাজারের ঢোকার আগে থেকে তুমি বুঝতে পারছো তুমি বাগবাজার সার্বজনীনের দিকে যাচ্ছ, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, লোকজন ক্রাউড ওইদিকে এগিয়ে যাচ্ছে, সাজানো রয়েছে, ব্যানার হোর্ডিং, বড় বড় লেখা আছে বাগবাজার সার্বজনীনে আপনাদের স্বাগত। ক্লিয়ার? তো দিস কালচার উইচ ইজ গিভিং, আজকে মনে করো একটা ছেলে সে কিছু মানে না, সে ভগবান টগবান বিশ্বাস করে না, ঠিক আছে, আধুনিক চিন্তা ভাবনার ছেলে, কিন্তু সেও যদি একটা মনেস্ট্রিতে গিয়ে বসে, মনেস্ট্রি এনভায়রনমেন্ট ওকে বাধ্য করবে চুপ করে বসে থাকতে, ওখানে গিয়ে বাচলতা করতে দেবে না। এই যে মনেস্ট্রি এনভায়রনমেন্ট বা একটা মন্দিরের এনভায়রনমেন্ট,
বা তুমি রামকৃষ্ণ মিশনে যাচ্ছ, সেখানকার এনভায়রনমেন্ট, সেটার কালচার অনুযায়ী তোমাকে অ্যাডপ্ট করতে হচ্ছে, গ্রহটাকে তখন কালচার হিসেবে অ্যাডপ্ট করতে হচ্ছে। ক্লিয়ার? এটা বুঝেছো? তাই একটা গ্রহর নেচার কেমন হবে, শুধু আমি মঙ্গল দেখলে হলো না, আমি রাহু দেখলে হলো না, আমি শুধুমাত্র জুপিটার দেখলে হবে না, সে গ্রহের নেচারটাও বুঝতে হবে, গ্রহটার পেছনে কালচারটা কি আছে। ক্লিয়ার? আমরা প্রত্যেকে একটা কালচার ফ্যামিলি থেকে বিলং করি, আমরা প্রত্যেকে পড়াশোনা করেছি। আজকে যাই করি না কেন, আমরা কি সেই রাস্তায় নেমে ফুটপাতের লেভেলে নোংরামি করতে পারবো? পারবো না, আমাদের সেইভাবে বেঁধে দিয়েছে। ক্লিয়ার? মানে সেটা অনেক ক্ষেত্রে ভালো হতে পারে, অনেক ক্ষেত্রে খারাপ হতে পারে, কিন্তু নাথিং ক্যান বি ডান, আই ক্যানট চেঞ্জ। তো গ্রহর কালচারটা আসে হচ্ছে সেই জায়গাতে রয়েছে। আমি প্রথম দিনই বলছিলাম কি 12টা ঘর ধরে নাও, তোমার 12টা জমি বলছিলাম তো, আর 9টা গ্রহ হচ্ছে তুমি রিক্রুটেড, কোথাও হয়তো তুমি তোমার বাবাকে পাঠিয়ে দিয়েছো, সেখানে একদম চোখ বন্ধ করে নিশ্চিন্ত কি ওখানে তো কিছু গন্ডগোল হবেই না। সাপোজ তোমার বাবা খুব ভালো মানুষ এবং খুব ভালো মানুষ, কোথাও তুমি এমন একটা লোককে পাঠিয়েছো যার আগে মানে রেকর্ড খারাপ, তোমার সবসময় টেনশন থাকবে, তোমার চুরি চামারি করছে। এবার প্রত্যেকটা জায়গার কালচারের ব্যাপার আছে। আমার একবার দুয়ারকাতে একটা অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্স হয়, একদম দুয়ারকাতেই। দুয়ারকা হচ্ছে গুজরাট, এবং যে সংস্থাটা করে, দেখো আমাদের কিন্তু যেমন যেমন ক্লাস এগোচ্ছে, ভালো খারাপ কিছু বিচার করাটা আমাদের কাজ নয়, এটা ঠিক এটা ভুল বিচার করাটা কাজ না। উই উইল বি নিউট্রাল টু এভরিথিং, নইলে আমি সব কথা বলতে পারবো না, ঠিক আছে? আমাদেরও এগুলো একটু বোঝার দরকার আছে। তুমি শুধু ভালো লোকই তোমার কাছে আসবে, কোনো মোড়ো মাতাল আসবে না, কোনো চিটিংবাজ আসবে না, এরকম হয় না, মিথ্যাবাদী আসবে না, এরকম হয় না। তো এইগুলো তোমার বুঝতে সুবিধা হবে। দুয়ারকাতে খুব বড় একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়। তো জেনারেলি দেখা গেছে, জেনারেলি এটার কোনো নিয়ম কেন হয় বা হয়তো স্ট্রেস লেভেলের জন্য হয়, আই ডোন্ট নো। খুব কম অ্যাস্ট্রোলজার আছে, খুব কম তান্ত্রিক আছে যারা ড্রিঙ্ক করে বা যারা স্মোক করে, প্রচন্ড ড্রিঙ্ক করে, ঠিক আছে? এমন এমন আমি জানি সকাল থেকে রাত্রি পর্যন্ত খেয়ে থাকে, স্পেশালি তন্ত্রে যারা রয়েছে। একটা লেভেল তো সাধনার জন্য হয়েছে, তারপরে সেটা মানে একটা অভ্যেসে দাঁড়িয়ে খাবার খায় না, শুধু এর ওপরই থাকে। তো সেই দুয়ারকাতে করেছে এবং সেটা ম্যাসিভ ফেলিয়ার, ম্যাসিভ ফেলিয়ার। লাস্ট মোমেন্টে ওদের ক্যান্সেল করতে হয়েছে এবং রিফান্ড করতে হয়েছে। কেউ ইন্টারেস্টই দেখায়নি যাবো, কেন? গুজরাটে মদ বন্ধ। মানে রিজন তোমাকে বুঝতে হবে, কালচার তোমাকে বুঝতে হবে। তাহলে 2 বোতল আমি নিয়ে গেলে হবে না, না 2 বোতল তোমার এয়ারপোর্টে কেড়ে নেবে, 2 বোতল তোমার থেকে এয়ারপোর্টে কেড়ে নেবে। মানে যারা addicted to alcohol, they will avoid Gujarat or they will avoid Bihar, because এই দুটো জায়গায় ড্রিঙ্কিং ইজ প্রহিবিটেড। আবার এটাই যদি গোয়াতে হয়, যেখানে বা পন্ডিচেরিতে হয় বা সিকিমে হয়, হাফ প্রাইস, হাফ প্রাইস। এখানে হয়তো যেটার দাম 1000 টাকা, ওখানে হয়তো 700 টাকা।
এই 600 টাকা। যারা অ্যাফিনেট টুয়ার্ডস দ্যাট তারা অনেক বেশি উৎসাহের সাথে যাবে। তো সবই কালচার, সবই কালচার। নক্ষত্রর কাজ হচ্ছে কালচার। না, খুব সুন্দর একটা গল্প আছে, কিছুই হচ্ছে না, শুধু গল্পই হচ্ছে, সুন্দর গল্প। কি হয়েছে? রাজার 27টা মেয়ে। এই 27টা মেয়ে সে রাজা দিয়ে দিয়েছে চাঁদের সাথে। এবার 27টা বউ থাকতে পারে। চাঁদের খুব ভালো লাগতো রোহিণীকে, ঠিক আছে? রোহিণীতে চাঁদ এক্সল্টেড, রোহিণী। তো রোহিণীকে নিয়েই চাঁদ ব্যস্ত, এবং বাকি সকল 26টা বউকে অবহেলা করছে। তো সবার একটা অভিযোগ, আমার এক বোনকে পছন্দ করে আর ওখানেই থাকে, তাহলে আমাদের কি ভ্যালু আছে? তো তখন রাজা কাছে যখন কমপ্লেন করা হয়, রাজা বলছে তুমি, আমি তোমাকে 27টা আমার কন্যা দিয়েছি, তুমি একজনকে কেন প্রায়োরিটি দিচ্ছ? আমার ইচ্ছা, দম্ভ, চাঁদ ভীষণ দম্ভ, দাম্ভিক। বলে তোমার এত উদ্ধত, তুমি এত, তুমি তোমার এই রূপ যৌবন জৌলসে উদ্ধত, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই রূপ 15 দিন থাকবে, 15 দিন থাকবে না, পূর্ণিমা অবস্থা। আর তুমি বাধ্যতামূলক 1 মাসে আমার 27খানা মেয়ের কাছেই তোমাকে ঘুরতে হবে। ফলে চাঁদ পুরো রাশিটা ঘুরে 30 থেকে 32 দিন। যেমন শ্রাবণ মাসে 32 দিন আছে, এরকম 15 দিন 30, সেটা প্রত্যেকটা মেয়ের কাছে ঘোরা মানে প্রত্যেকটা নক্ষত্রে চাঁদ ঘুরছে, ঠিক আছে? প্রত্যেকটা নক্ষত্রে চাঁদ ঘুরছে, 2 দিন 2.5 দিন, 2 দিন 2.5 দিন করে প্রত্যেকটা নক্ষত্র ঘুরছে চাঁদ। এবার চাঁদ যে নক্ষত্রে বসে আছে, সেটা অশ্বিনী হতে পারে, সেটা রেবতী হতে পারে, চাঁদ যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের গুণ তোমার মধ্যে চলে আছে। সেই নক্ষত্রের গুণ তোমার মধ্যে চলে আসে। একটা লোকের শুধু নক্ষত্র কি এইটা যদি তুমি জানো, এটা তুমি যদি জানো, তার চরিত্র কিরকম হবে, সে কি নিয়ে পড়াশোনা করলে ঠিক হবে, তার রোগ কি হতে পারে, তার রেমেডি কি হওয়া উচিত, তুমি সব বলে দেবে, তোমরা বাকি জিনিস দেখার দরকার। আমি যে বইটা সাজেস্ট করেছিলাম তোমাদের, ঠিক আছে, একটা লোকের শুধু কিছুই তো তোমরা ধরো, আমি ধরে নেবো কি তোমরা এখনো কিছু জানো, কিন্তু শুধুমাত্র নক্ষত্রটা দেখে তুমি যদি সবকিছু বলে দাও, তার সবকিছু মিলে যাবে। তারপর তো লগ্ন আছে, রাশি আছে, আর লোকেরা এমনি স্টার্ট বোঝাতে পারছো প্রেডিকশন কিভাবে হয়? প্রেডিকশন কিভাবে হয়? রাশি তোমার জমিটা বুঝিয়ে দিচ্ছে, লগ্ন তোমার বুদ্ধিটা বুঝিয়ে দিচ্ছে, আর নক্ষত্র বুঝিয়ে দিচ্ছে হাউ দ্য কালচার ইজ। তুমি ঠাঁটিয়ে চড় মারবে না তুমি ঠাস করে ব্রেক করবে, সরে যাবে, চলে যাবে, এটাই কিন্তু তোমার নক্ষত্র।
এবং চাঁদ এই 12টা রাশির মধ্যে যেখানে বসছে সেটাই তোমার চন্দ্র রাশি, অর্থাৎ তোমার মন কাজ করবে ওই রকম ভাবে। লগ্ন যেখানে বসছে তোমার বুদ্ধি কাজ করবে ওইভাবে। এবার প্রশ্ন তো এই হতে পারে যে বাবা লগ্ন রাশি তো এক হতে পারে, লগ্ন যা এটাকে বলা হয় লগ্ন চাঁদ, তার লগ্ন রাশি এক, আর বুদ্ধি আর মন আলাদা ফ্যাকাল্টি নেই, একই, বেসিক্যালি ইমোশনাল, বেসিক্যালি ইমোশন আপ ভাব দেয়। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? স্যার লাস্টের লাইনটা আবার বলুন, চাঁদ যেখানে বসবে। চাঁদ যেখানে বসবে সেটাই হচ্ছে আপনার মানে রাশি, চন্দ্র রাশি। আর চন্দ্র রাশি থেকে আপনার মনের প্যাটার্ন বোঝা যায়, আপনি মানে মানসিকতাটা আপনার বোঝা যায়, আপনি আইসোলেটেড না আপনি ফুর্তিবাজ লোক, না আপনি ভ্রমণ পিপাসু লোক, না আপনি ভীষণ সাহসী লোক, এটা কিন্তু চন্দ্র রাশি থেকে বোঝা যায়, ইওর নেচার, ইনেট নেচার। আর সেটা গাইড করছে কে? নক্ষত্র। কালচারটা কিরকম দিয়েছে, প্রত্যেকটা গ্রহকে নক্ষত্র গাইড করে। এতদূর ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। বন্ধু বড় ক্লিয়ার, বুঝতে পারছো না? তারপর তোমরা হ্যাঁ স্যার। লিখবে এটা বুঝিনি ওটা বুঝিনি, আপনি তাকে ভালো পড়ান না, বলো বলো, হ্যাঁ মেসেজ বুঝতে পারবো। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে দেখো, কি মিষ্টি লাস্টে নক্ষত্রগুলোর নাম যা রাখা হয়েছে প্রত্যেকটা মোহিনী টাইপ। তো নক্ষত্রের নাম কি কি? প্রথম নক্ষত্রে লিখতে হবে না, লিখতে হবে না, অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা। সবকটা কিন্তু মেয়েদের নাম, সবকটা কিন্তু মেয়েদের নাম। ঠিক আছে, পুনর্বাসু, উষা, অশ্লেষা, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, জ্যেষ্ঠ বলেনি, জ্যেষ্ঠা, হ্যাঁ, চিত্রা, স্বাতি, বিশাখা, সরি, উত্তর ফাল্গুনী, হস্তা, হস্তা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, নাম গুলো বোঝো, মূলা, পূর্ব আষাঢ়, উত্তর আষাঢ়, শ্রাবণা, কনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভদ্রপাত, উত্তর ভদ্রপাত, আর রেবতী। এই 27টা, এই 27টা নক্ষত্র আবার 9টা গ্রুপে ভাগ করা যায়। এই 9টা প্ল্যানেটের আন্ডারে এই 27টা নক্ষত্র আছে। আমরা ক্লিয়ার? এটা একটু পড়াশোনা করি।
তোমরা সবাই এরকম করে চারটা 9টা লাইন থাকবে। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। তারপরে 3টে ঘর করো। তোমরা আঁকো। আঁকো। চার নম্বর শনিবার কালী ছিল শনি কালী সবাই এঁকেছো? নক্ষত্র বোঝার আগে একটা জিনিস বোঝে, যদিও এটা আমরা স্কোয়ার করে আঁকি কিন্তু এইটা অ্যাকচুয়ালি 360 ডিগ্রি গোল এটা, কারণ প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি করে। 30 ইন্টু 12 360 ডিগ্রি। এটা আসলে গোল, কারণ ইউনিভার্স গোল। এতদূর ক্লিয়ার? স্যার একবার বলুন, ভিডিওটা আটকে গেছিল। ও আচ্ছা, বলছি যদিও আমরা এটা চৌকো করে আঁকি, হ্যাঁ এটা আসলে কিন্তু গোল। ব্রহ্মাণ্ড তো গোল, তোমার চারপাশ। চোখ বন্ধ করে চিন্তা করো, চারপাশ অন্ধকার, ঠিক আছে? এবং এক একটা রাশি 30 ডিগ্রি করে, 30 30 30 30 30 30 হ্যাঁ 30 ইন্টু 12 360 ডিগ্রি। এটা গোল মানে তো 360 ডিগ্রি, হ্যাঁ তাই তো? বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। মানে জিরো এখানে আর জিরো থেকে 360 ডিগ্রি এখানে, এই যে পুরো ব্যাপারটা একটা গোল। কারণ তোমার আশেপাশে তুমি যদি ছাদে উঠে তোমার চারদিক দেখো আকাশের দিকে, আকাশটা কিন্তু গোল, চৌকো নয়।
রেক্ট্যাঙ্গুলার নয়, হেক্সাগোনাল নয়। মানে আমরা এটা পরিচালনা করবো বোঝানোর জন্য। আমরা বুঝছি, ঠিক আছে। এইবার এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার আমি কি বললাম, 27টা নক্ষত্র আছে। 27টা নক্ষত্র আছে। এই 27টা নক্ষত্র, এক একটা নক্ষত্র হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট করে। কুড়ি মিনিট ইন্টু 3 করলে 1 ডিগ্রি হয়। এক একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট করে। 27 ইন্টু 13 ডিগ্রি 20 মিনিট করলে তুমি 360 আবার। এতদূর ক্লিয়ার? এটা কি করলেন 20 মিনিট টু 3 মানে 20 মিনিট মানে কি? 20 মিনিট 1 ডিগ্রি 3 ভাগের 1 ভাগ। 60 মিনিটে 1 হয়। 1 ঘন্টা 1 ডিগ্রি। এতদূর ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি নিয়ে আসবো বাড়িতে। কেন? পড়ানোর সময় না মানলে না আমার ভুল আছে। ওটা করে আছে। ওটা মানো। ঠিক আছে। ঠিক আছে, বুঝেছিস? এক একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট 27 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 360 ডিগ্রি হয়। এইটুকু বোঝো না ভাই। 27 ইন্টু 13 ডিগ্রি 20 মিনিট মানে 360। সিম্পল অঙ্ক। এটাতে এক একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, 27টা নক্ষত্র 360। এইটুকু বুঝতে হবে। এবার মজার ব্যাপার দেখো, যে কোনো নক্ষত্র চারটে চরণ, 1 2 3 4, মানে একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, তার চারটে চরণ। এই চারটে চরণ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এতদূর ক্লিয়ার? আমি খুব আস্তে আস্তে যাচ্ছি, কমপ্লিকেটেড নয়, আরামসে খালি মাথায় চিন্তা করো। বুঝতে একটা পেলাম না স্যার, নক্ষত্র, চারটে চরণের নামটা কি বললেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যেমন চারটে রাশি হয় না, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, ওরা চারটে চরণ হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। চারটে চরণের নাম হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। প্রত্যেকটি নক্ষত্র, প্রত্যেকটা 27টা নক্ষত্রের সেম। এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার এক একটা চরণ হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে। 3 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট, কিন্তু 4 করলে আবার 13 ডিগ্রি 20 মিনিট।
মানে 13°20' ডিভাইডেড 4। ডিভাইডেড বাই 4, 3°20। কেন আমি এটা শেখাচ্ছি, কি লাভ? আপনি তো বললেন অঙ্ক করাবেন না, এটা অঙ্ক। একটা গ্রহ, যে কোনো গ্রহ কোনো না কোনো নক্ষত্রে বসে আছে, লগ্ন তোমার কোনো না কোনো নক্ষত্রে বসে আছে, ঠিক আছে? তোমাকে টেকনিক্যাল জায়গাটাকে বুঝতে হবে, সেটা যে নক্ষত্রে বসে আছে তার কালচার পাচ্ছে। এবার সেই কালচারটা, সেই নক্ষত্রটা তাকে কি দিচ্ছে? ধর্মের কালচার দিচ্ছে, অর্থের কালচার দিচ্ছে, কামের কালচার দিচ্ছে, না মুখের কালচার দিচ্ছে? ক্লিয়ার? না হলে বলো, আমরা বলছি অনলাইনে বাচ্চারা হ্যাঁ স্যার ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার স্যার। স্যার বুঝতে পারছি। হ্যাঁ স্যার ক্লিয়ার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বলে একটা নক্ষত্র আমাকে কালচার দিচ্ছে। এবার শিক্ষাও তো বিবিধ রকম হয়। ধরো একটা শিক্ষিত শহর, ধরো একটা শিক্ষিত শহর, ক্লিয়ার? সেই শিক্ষিত শহরে এক পণ্ডিত ব্যক্তি তার সন্তানকে শিক্ষা দিচ্ছে। সে সন্তান যতই বিগ্রহ সন্তান হোক না কেন, সে সর্বদাই ধর্মের শিক্ষা দেবে। এক সেই শিক্ষিত শহরে, একটাই শিক্ষিত শহর ধরো, একদম আইডল শহর, ঠিক আছে? কোন ব্যবসাদার বেনিয়া তার ছেলেকে শিক্ষা দিচ্ছে। যে ছেলে যতই সাত্বিক ছেলে হোক না কেন, ধার্মিক ছেলে হোক না কেন, শিক্ষা বেনিয়ারই পাবে, ঠিক আছে? এই শিক্ষিত শহরে যতই শিক্ষিত হোক, এভরিথিং প্যারামিটার্স আর সেম, কালচার এটা, কিন্তু শিক্ষা মুখের দিচ্ছে, মানে আশার দিচ্ছে, আশা মায়ার বাড়াচ্ছে। তারপর দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তোমাকে বড়লোক হতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, আর তোমাকে বড়লোক হওয়ার পদ্ধতি কি আছে, এই দুটোর মধ্যে কিছু ফারাক আছে। তোমরা যদি এই বইটা পড়ো, রিচ ড্যাড এন্ড পুয়ার ড্যাড, ব্যাপারটা এইখানেই আলোচনা করে। এই সাধারণত মানুষ, আমরা আমাদের সন্তানদের বলি তোমাকে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, কিন্তু কি করে করবে সেটা বলতে পারি না বা বলি না। আমি কি বলছি? আমি বলছি, আমি যদি তোমাদের রান্না করতে শিখিয়ে দিই, তাহলে তোমরা পরমুখী হয়ে থাকবে না। আমি কখন রেঁধে দেবো, তুমি খাওয়াবে আমার, মানে আমি খাওয়াবো তোমার, ঠিক আছে? আমি নাম করতে চাই না। তোমাদের মধ্যে একটা স্টুডেন্ট কালকে আমার কাছে এসেছে, তার হাজবেন্ডের কিছু প্রবলেম। সে আগে কোনো এক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিল, এবং আমি তোমায় বলছি 3,000 টাকার জিনিস সে প্রায় 30,000 টাকা খরচা করে কিনেছে। আমার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আজকে যদি ওই স্টুডেন্টটা আবার সেই অ্যাস্ট্রোলজারের কাছে যায়, আমি তাদের অ্যাস্ট্রোলজার বলি না, ট্রেডার বলি, আবার সেই স্টুডেন্টটা যদি সেই অ্যাস্ট্রোলজারের কাছে যায়, সে কি আবারও 3,000 টাকার জিনিসটা 30,000 টাকায় কিনবে? ইয়েস অর নো? কোনো দিনই না। কোনো দিনই না। কেন কিনবে না? কারণ সে এখন নিজে জেনে গেছে। জ্ঞান
হাজার বছরের অন্ধকারকে এক নিমিষে শেষ করতে পারে। আমার কি অ্যাস্ট্রোলজি হবে? এই যে বোকা বোকা প্রশ্ন, ঠিক আছে? পৃথিবীর সবার অ্যাস্ট্রোলজি হবে, অ্যাস্ট্রোলজি নিয়ে আমরা জন্মেছি। কোথাও এটার বাইরে কিছু নেই, ঠিক আছে? এগুলো সিম্প্যাথি পুরোনোর প্রশ্ন, আমার কি হবে? তুমি তো নিয়ে জন্মেছো, তুমি না চাইলেও অ্যাস্ট্রোলজি হবে। দৈনন্দিন জীবনে অ্যাস্ট্রোলজি করে বেড়াচ্ছ, তন্ত্র করে বেড়াচ্ছ। আমি না তন্ত্র শিখতে চাই স্যার। তুমি কি করছো? তুমি কি করছো? আজকে মনে করো তুমি চিকেনের প্রিপারেশন করছো। চিকেনের প্রিপারেশন তুমি যখন করছো, চিকেনের 5টা 6টা পিস নিয়ে তুমি চিকেনের প্রিপারেশন করছো। প্রত্যেকটা জিনিস তুমি যেটা ওখানে রেখেছো, প্রত্যেকটা ডেড আইটেম। তুমি শুকনো লঙ্কা নিয়ে এরকম করে খেতে পারবে না, তুমি কাঁচা চিকেন খেতে পারবে না, তুমি তেলটাকে গিলে নিতে পারবে না, পেটের মধ্যে কে বল, এরকম হবে না, ঠিক আছে? তুমি যখন চিকেন রাঁধছো, তোমার ইন্টেনশন কি তোমার পরিবারের জন্য রাঁধছো, এবং সেই ইন্টেনশনটা তোমার হাতের মাধ্যমে কিছু মৃত জিনিসকে জীবিত করছে। কেন জীবিত করছে? কারণ ওটা খেয়ে তারা বাঁচবে তো। তারপর তুমি এটাও জানো, ঠিক আছে, বড় ছেলে লেগ পিসটা পছন্দ করে, আমার হাজবেন্ড সিনা পিসটা পছন্দ করে, বা আমাদের ফ্যামিলিতে এত রগরগে ঝাল করলে কেউ খাবে না, হালকা ঝোল করতে হবে। আবার ঝোল করলে মেড়ে মেড়ে ঝোল করলে স্টুয়ের মতন করলে হবে না। এগুলো কোনোটাই তুমি চাচ্ছো না, কিন্তু জাস্ট ইউর ইন্টেনশন ইন ইউর হ্যান্ড, দ্যাট ইজ তন্ত্র। তুমি আগুনে জিনিসটাকে আহুতি দিচ্ছ, করে একটা মৃত জিনিসকে জীবিত করে দিচ্ছ, যেটা আহার করে কেউ বাহবা দিচ্ছে, কেউ বাঁচছে। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, ক্ষুধা নিবারণ হচ্ছে। আমি ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার। বুঝতে কিছু অসুবিধা হচ্ছে না? না স্যার। No, sir. ধন্যবাদ। এবার মোটামুটি মোটামুটি নক্ষত্রের খেলাতে তোমরা ঢুকছো। নক্ষত্রের খেলাটা হচ্ছে, নক্ষত্রের খেলাতে তোমরা ঢুকছো। মোটামুটি এই যে 12টা রাশি তোমরা দেখছো, 27টা নক্ষত্রের মধ্যে 3টে করে নক্ষত্র প্রত্যেকটা রাশিকে ইনফ্লুয়েন্স করছে। তিনটে করে নক্ষত্র প্রত্যেকটা রাশিকে ইনফ্লুয়েন্স করছে। কিরম ভাবে ইনফ্লুয়েন্স করছে, এটা খুব মজার ব্যাপার। আমি 4টা পাঠিয়ে দেবো, এখন তোমরা একটু দেখ। প্রত্যেকটা চার্টে আমরা কি শিখলাম? একটা নক্ষত্রের 4টে চরণ হয়। একটা নক্ষত্রে 4টে চরণ, 4টে চরণ। যে নক্ষত্রটা শেষ হয়ে যায় 4টে চরণ।
প্রত্যেকটা চার্টে 9টা করে চরণ থাকে। প্রত্যেকটা চার্টে 9টা করে চরণ থাকে। প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে চরণ হয়, সেখানে নক্ষত্রটা শেষ হয়ে হলো। হলো প্রত্যেকটা নক্ষত্র চার্ট মানে রাশিতে, প্রত্যেকটা রাশি ইনফ্লুয়েন্স করবে 9টা চরণ, মানে 3টে নক্ষত্রের মিলিয়ে 9টা চরণের মধ্যে থাকবে। 3টে নক্ষত্র মিলিয়ে 9টা চরণের মধ্যে থাকবে। হ্যাঁ, 12টা নয় কেন? ভেরি গুড কোয়েশ্চেন। একটা নক্ষত্রের ডিগ্রি হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, দুটো করলে 26 ডিগ্রি 40 মিনিট, তিনটে করলে 30 ডিগ্রি বেশি হয়ে যাবে। এইটাই তোমরা এক্সপ্লেনেশন পেয়ে যাচ্ছ, দেখো এটাই বোঝাতে যাচ্ছি। এতদূর ক্লিয়ার তো? ক্লিয়ার তো? ডান্ডাটা মনে আছে? স্যার একবার বলুন না স্যার এই যে 9টার ব্যাপারটা একবার বলুন না, মানে 4টে করে চরণ হচ্ছে আর 9টা করে কি, ওই ব্যাপারটা আরেকবার বলুন স্যার, যে কোনো বুঝতে পারিনি। নক্ষত্র, আর এটা আগে হ্যাঁ। বলবো, যে কোনো নক্ষত্র 4টে করে পা আছে, ঠিক আছে? যে কোনো নক্ষত্রে 4টে করে পা আছে, ঠিক আছে? 4টে পা দিলেই সেই নক্ষত্রটা শেষ, তার যাত্রা শেষ। এতদূর ক্লিয়ার? একদম। যে কোনো নক্ষত্রের শুধু 4টেই পা আছে, 4 পা ফেললেই সে তার যাত্রা শেষ। এক একটা পায়ের সাইজ হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। 4টে পা ফেলা মানে 13 ডিগ্রি 20 মিনিট। এটা ক্যালকুলেশন, এটার জন্য মাথা লাগাবার কিছু নেই। 4টে পা ফেলা মানে 13 ডিগ্রি 20 মিনিট। এবার আমরা কি শিখেছি? একটা রাশির সাইজ কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তো একটা নক্ষত্র, মনে করো যে কোনো একটা নক্ষত্র শুরু হচ্ছে এখান থেকে, এখানে এলো, সে 13 ডিগ্রি 20 মিনিট হয়ে গেল, তার হাঁটা শেষ। আবার এখান থেকে আরেকটা নক্ষত্র শুরু করলো হাঁটা, রিলে রেসের মতো। ধরো হাঁটা শুরু করলো, 13 ডিগ্রি 20 মিনিট হলো, তার হাঁটা শেষ। 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট, 26 ডিগ্রি 40 মিনিট হচ্ছে 8টা পা হয়ে যাচ্ছে। 4টে 8টা পা হয়ে গেছে। যে ঢুকছে এবার একটা পায়ের সাইজ হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। এবার দেখো 26 ডিগ্রি 40 মিনিট, ঠিক আছে, থেকে 30 ডিগ্রি যদি তুমি মাইনাস করো, তাহলে একটা নক্ষত্রের একটা পাই পড়ে আছে। মানে আরেকটা নক্ষত্র ঢুকবে, সে ঢুকে পড়বে কি, এখানে একটা পা ফেলে, এখানে দুটো, বাকি 3টে পা ফেলে। এটা একটা টেকনিক্যাল জিনিস। ওকে। বলো বুঝেছো কিনা, নাহলে আবার বোঝাচ্ছি। বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝেছি। না বুঝতে বুঝে পেরেছি। হ্যাঁ বলো না। স্যার তার মানে পরের রাশিতে 3টে পা ফেলবে। এক্স্যাক্টলি, মানে এইভাবে। আর তোমাকে মধ্যা কথা জেনে রাখো, একটা নক্ষত্রে গোল্ডেন রুল, একটা নক্ষত্রে 4টেই পা, এবং একটা রাশিতে সব 3টে নক্ষত্র থাকতেই হবে। একটা নক্ষত্রের 4টে পা, একটা রাশিতে 3টে নক্ষত্র থাকতেই হবে। যে যতটা ভাগিদারি পাবে, এটা তোমার হাতে নয়, আমার হাতে নয়, এইভাবে ব্রহ্মাণ্ড সৃষ্টি, যে যেমন ভাগিদারি পাবে। হ্যাঁ, অন্য দিকে যাবে।
পরের রাশিতে যাবে, করতে করতে তুমি যখন এখানে আসবে সবারই কমপ্লিট হয়ে ইকুয়াল যাবে, থাকবে। ইকুয়াল থাকবে। ঠিক আছে, বুঝলাম, বুঝেছি স্যার। এতদূর বুঝেছো? ক্লিয়ার ক্লিয়ার। ধন্যবাদ। এবার ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, একশোটা নক্ষত্র শিখে যাবে। এই যে লিখেছো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, সিনক্রোনাইজ দশা নক্ষত্র সবই এই অর্ডারে তৈরি হয়। কি? প্রথম আসে কেতু, প্রথম আসে কেতু, তারপরে আসে শুক্র, তারপর আছে সূর্য, তারপর আসে চাঁদ, তারপর আসে মঙ্গল, তারপরে রাহু, তারপর বৃহস্পতি, তারপরে শনি, তারপর বুধ। ক্লিয়ার? সিনক্রোনাইজেশন এইভাবেই হয়। আমরা গ্রহকে যেমন বলি না সূক্ষ্ম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, ওরকম করে না। গ্রহের সিনক্রোনাইজেশন 1 নম্বর মানে নক্ষত্র অনুযায়ী বা দশা অনুযায়ী সর্বদাই প্রথমে কেতু আসবে, তারপর ভেনাস আসবে, তারপর সূর্য আসবে, তারপর চন্দ্র আসবে, তারপর মঙ্গল আসবে, তারপর রাহু আসবে, তারপর গুরু আসবে, তারপর শনি আসবে, তারপর মার্কারি আসবে। ধরো তুমি যখন জন্মেছো, ধরো, হ্যাঁ ধরতে বলছি, সবাই ধরো, তুমি যখন জন্মেছো তোমার চাঁদ ছিল সূর্যের নক্ষত্র, তোমার চাঁদ ছিল সূর্যের নক্ষত্র, তাহলে তোমার জন্ম নক্ষত্র কার কোন গ্রহের হলো? জন্ম নক্ষত্র কিসের হলো? সূর্যের নক্ষত্র। সান সূর্য হবে। নক্ষত্র। তোমার দশাটা শুরু হলো সূর্য নক্ষত্র, জন্মদশা। জন্মদশা শুরু হলো সূর্যের নক্ষত্র। তারপরে তুমি পাবে চন্দ্রের দশা, তারপর মঙ্গলের দশা, তারপর রাহুর দশা, তারপর গুরুর দশা, তারপর শনির দশা, তারপর বুধের দশা, তারপর কেতুর দশা, তারপর শুক্রের দশা। ওকে। জেনারেলি 3 থেকে 4খানা দশার বেশি কেউ পায় না। থাকবে না তারপর সোনিয়ারাও তো 18-12 চলে যাবে। এতদূর ক্লিয়ার? ধরো তুমি জন্মেছো, তোমার নক্ষত্র কি বলো? পূর্বাশা। রাশি কি? পূর্ব আশা মানে হচ্ছে তুমি যখন জন্মেছো তখন তোমার চাঁদ ছিল পূর্ব আশায়। সবার আলাদা আলাদা হবে। তুমি যখন জন্মেছো তোমার চাঁদ ছিল পূর্ব আশায়, সেটা শুক্রের নক্ষত্র, রাইট? শুক্রের দশা দিয়ে তোমার জন্মদশা শুরু হয়েছে। শুক্রের দশা যখন শেষ হয়েছে তখন তুমি সূর্যের দশা পেয়েছো, সূর্যের দশা যখন শেষ হয়েছে তখন তুমি মঙ্গল পেয়েছো, মঙ্গল যখন শেষ হয়েছে তখন রাহু পাবে, রাহু যখন শেষ হবে তখন তুমি বৃহস্পতি পাবে, বৃহস্পতি যখন শেষ হবে তখন শনি পাবে। এইভাবে চলে। তাহলে আপনি বিপরীতের এই জায়গাটা আপনি বললেন যখন শুক্রের চাঁদ শুক্রের ঘরে যখন ছিল বলছেন আপনি, আপনি যখন বললেন চাঁদটা শুক্রের ঘরে আছে বললেন, চাঁদটা সূর্যের ঘরে না, শুক্রের ঘরে, চাঁদটা শুক্রের নক্ষত্রে আছে। আচ্ছা যাচ্ছে এবার সেটাই তো বোঝাবো।
সেটা জানবো কি করে? হ্যাঁ এইবার প্রথম নক্ষত্র হচ্ছে স্যার হুম বলো। বলছি যে স্যার আমাকে প্লিজ আমার এক্সাম্পল দিয়ে একবার বলবেন স্যার। মেষ রাশি জন্মেছে যখন ভরণী, তাহলে আমি বুঝতে পারবো। আর একবার বলুন না স্যার। ভরণী মানে হচ্ছে শুক্রের নক্ষত্র। ওকে, শুক্র তুমি নক্ষত্র। শুক্রের নক্ষত্রে তোমার চাঁদ ছিল, সেই অনুযায়ী তোমার জন্ম মানে লগ্ন থেকে যে সময় হুম হুম জন্মেছো সেই থেকে হুম। তোমার শুক্রের নক্ষত্র জাতক জাতিকা তুমি, প্রথম কথা। ধরনের ওকে ক্যারেক্টারিস্টিক্স তোমার মধ্যে থাকবে, ঠিক আছে। ওকে। দ্বিতীয় জিনিস হচ্ছে তোমার ওই দশা, শুক্রের দশা জন্মানোর পর শুক্রের দশা যখন শেষ হবে তোমার স্টার্টিংটা হবে শুক্র থেকে, তারপরে রবি আচ্ছা পাবে, মানে চন্দ্র পাবে, মঙ্গল পাবে, রাহু পাবে, জুপিটার পাবে, স্যাটার্ন পাবে, মার্কারি পাবে, কেতু পাবে, আবার শুক্রের দশা তারপরে আছে, ওকে ঠিক আছে। ওকে। তারপরে একটা মুক্তি হয়ে যাবে। আমি যেটা এবার শেখাচ্ছি একটা মুক্তি হয়ে যাবে। কমপ্লিকেশনের কিছু নেই, খুব সহজ বিদ্যা। প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে যে জন্মাচ্ছে সে আসলে কেতুর নক্ষত্রে জন্মাচ্ছে, ঠিক আছে। প্রথম নক্ষত্রটা হচ্ছে শুরুই হয়, নক্ষত্র শুরু হয় অশ্বিনী নক্ষত্র। তো অশ্বিনী নক্ষত্রে যে মহাদয় মহাদয়া জন্মাচ্ছেন সেই জাতক জাতিকা কেতুর নক্ষত্রে জন্মাচ্ছে, তার মধ্যে অশ্বিনীর ক্যারেক্টারিস্টিক্স থাকে। এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। পরের নক্ষত্রটা হচ্ছে ভরণী। শুক্রের নক্ষত্র ভরণী। তারপরে নক্ষত্রটা হচ্ছে কৃতিকা। এখান থেকে আমি কি বুঝতে পারছি, অশ্বিনী মানে কেতুর নক্ষত্র, ভরণী মানে শুক্রের নক্ষত্র, কৃতিকা মানে সূর্যের নক্ষত্র, তারপরে নক্ষত্রের নাম হচ্ছে রোহিণী, চাঁদের নক্ষত্র। বুঝতে পারছো? খুব ইজি। তারপরে নাম, নক্ষত্রের নাম হচ্ছে মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র। তারপরে নক্ষত্রের নাম হচ্ছে আদ্রা। যে মুহূর্তে তুমি শুনলে আদ্রা নক্ষত্র, তার মানে তার মধ্যে আদ্রা নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক্স থাকবে, সে রাহু প্রধান লোক, সে রাহু প্রধান লোক হবে। তোমার ইমাজিনেশন থাকবে, তোমার ফার্টিলিটি অফ ব্রেন থাকবে, তোমার রিসার্চ ওরিয়েন্টেড হবে। সঙ্গে সঙ্গে তুমি বুঝে যাবে কি এ স্যাম্পল পিসটা কোথা থেকে ম্যানুফ্যাকচার হয়েছে, কালচারটা কার, ঠিক আছে। তারপরে নক্ষত্র হচ্ছে গুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বাসু। গুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বাসু নক্ষত্র, তার মধ্যে ক্যারেক্টারিস্টিক্স অফ পুনর্বাসু। স্যার আদ্রা নক্ষত্রের গ্রহটা কি বললেন? এখনো বলিনি, আমি শুধু এটুকুই বলেছি আদ্রা নক্ষত্র মানে রাহু হচ্ছে রাহু। রাহু নক্ষত্র। আদ্রা মানে রাহু। পুনর্বাসু নক্ষত্র, এগুলো সব আচ্ছা। সিরিয়ালি আসছে, 1 2 3 4 5 6 7। পুনর্বাসুর পরে যে নক্ষত্রটা আসছে তার নাম হচ্ছে পুষ্যা নক্ষত্র, সেটা সূর্য নক্ষত্র। পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র। তারপরে আসছে অশ্লেষা নক্ষত্র, যেটা বুধের নক্ষত্র। তাই কেতু, ভেনাস, সান, মুন, মার্স, রাহু, জুপিটার, স্যাটার্ন, মার্কারি শেষ হয়ে গেল। হলো তো প্রথম লাইনে?
প্রথম লাইনে শেষ হলো তো? হুম, সবাই একটা করে নক্ষত্র পেলো তো? একদম। হ্যাঁ স্যার। মানে 27টা নক্ষত্রের মধ্যে 9টা গ্রহ, 9টা নক্ষত্র, গ্রহ আমরা জেনে গেলাম। ক্লিয়ার? আবার শুরু হচ্ছে কেতু থেকে। ঠিক আছে, এই কেতু নক্ষত্রের নাম হচ্ছে মহা। একজন স্যার কি মহাদেব। মখা স্যার মখা কি নাম? মোকা? মঘা মঘা। ও মাঘা। MAGH মঘা। তুমি আর জানলে তার মঘা নক্ষত্র, তার মানে সে কেতু নক্ষত্র। ঠিক আছে, তারপরে নক্ষত্র আবার শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। তুমি একজন জন্মেছে পূর্ব ফাল্গুনী, বলছে নক্ষত্র দেখছো পূর্ব ফাল্গুনী, তার মধ্যে পূর্ব ফাল্গুনীর গুণ শুক্রের গুণ থাকবেই। তারপরে নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে তার মধ্যে সূর্যের গুণ থাকবেই, আর উত্তর ফাল্গুনির ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এখন তোমরা নক্ষত্র শুনলে বুঝে যাবে এ ম্যানুফ্যাকচারিং কোন ইউনিটে। বুঝতে পারছো? একটা চার্টে ঢুকতে গেলে চার্টকে ব্রেক করতে জানতে হবে। আমি ব্রেক করবো কোথা থেকে, আমি ঢুকবো কোথা থেকে, উপরের খোলটাকে ভাঙবো কোথা থেকে, ভেতরে আঁকড়ো, খোলটাকে তো ভাঙতে হবে। আমার ক্লিয়ার? তারপরে নক্ষত্র যেটা, সেটা হচ্ছে হস্তা। হস্তা হচ্ছে চাঁদের নক্ষত্র। তারপরে নক্ষত্র হচ্ছে চিত্রা, মঙ্গলের নক্ষত্র। তারপরে আবার আসছে রাহুর নক্ষত্র স্বাতি। তারপর বিশাখা হচ্ছে গুরু বৃহস্পতি নক্ষত্র। তারপর আসছে অনুরাধা, হরির নক্ষত্র। তারপরে আসছে জ্যেষ্ঠা। স্যার এতদূর রাহুটা কি ক্লিয়ার? বললেন? রাহুটা স্যার, রাহুর স্বাতি নক্ষত্রটা? স্বাতি স্বাতি আমি পাঠিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো, এখন বোঝো। আমি পাঠিয়ে দেবো, চিন্তা করো না। এখন যেটা বোঝাতে চাইছি বোঝো, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করো। আমার বোঝানোর বক্তব্য হচ্ছে, তোমার সামনে একটা লোক এসে বলছে আমি মৃগশিরা নক্ষত্র, হাট করে তোমার ধরে নেওয়া দরকার আছে তুমি ওর ঠিক আছে মঙ্গলের নক্ষত্র, মানে জিনিসটার ম্যানুফ্যাকচারিং এই জিনিস থাকবে। ঠিক আছে, হাট করে বইটা খুলে নিলে, দেখে নিলে একবার, সব ক্যারেক্টারিস্টিক বেরিয়ে গেল। জানলেন না? এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার। না, এই অশ্লেষাতে আসাতে কি হলো, আমাদের 9 9 18টা নক্ষত্র শেষ হয়ে গেল, বলো তো? 9 9 18টা নক্ষত্র শেষ হয়ে গেল। এইবার আবার কেতুর নক্ষত্র মূলা। ঠিক আছে, শুক্রের নক্ষত্র পূর্ব আষাঢ়। সূর্যের নক্ষত্র উত্তর আষাঢ়।
চাঁদের নক্ষত্র শ্রাবণ, শ্রাবণা। মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা। রাহুর নক্ষত্র শতভিষা। বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভদ্রপাত। শনির নক্ষত্র উত্তর ভদ্রপাত। এবং শেষ নক্ষত্র রেবতী। এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমি যদি বলি চাঁদের নক্ষত্রদের নাম বলো, তোমরা কি কি বলবে? রোহিণী, হস্তা, শ্রাবণ। রাহুর নক্ষত্রের নাম বলো, কি বলবে? আদ্রা, 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 স্বাতি। রোহিণী, হস্তা, শতভিষা। আদ্রা, স্বাতি, আদ্রা, স্বাতি, শতভিষা। শতভিষা। আমি যদি বলি কেতুর নক্ষত্রের নাম বলো, অশ্বিনী, মঘা, মূলা। এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার। আমাদের 27টা নক্ষত্র 9টা প্ল্যানেটের মধ্যে ভাগ হয়ে গেল, হলো তো? 27টা হ্যাঁ স্যার। প্ল্যানেট 9টা গ্রহের মধ্যে ভাগ হয়ে গেল, হুম হলো তো? হুম এবার মজার ব্যাপারটা হচ্ছে যেখান থেকে কেতুর নক্ষত্র শুরু হয়, যেখান থেকে কেতুর নক্ষত্র শুরু হয় সাধারণত কি হয়, সেই রাশিটার প্রথম চরণ থেকেই কেতুর নক্ষত্র শুরু হয়। রাশিটার প্রথম চরণ থেকে কেতুর নক্ষত্র শুরু হয়। আর যেখানে বুধের নক্ষত্র আছে সেই রাশিটা শেষ হয় সেইখানে। বুঝলাম না স্যার। এটাই বোঝাচ্ছি। এটা হচ্ছে, এটা জাস্ট জানকারির জন্য রাখো, মাথা ঘামানোর কিছু নেই। আমি কি বলেছি, একটা রাশিতে 9টা নক্ষত্রের 3টে নক্ষত্র থাকতেই হবে, তাই তো? একটা রাশিতে 3টে নক্ষত্র থাকতেই হবে, আর 3টে নক্ষত্রের 9টা পা থাকতেই হবে। দিস ইজ কম্পালসারি। 3টে মিলে 9টা কথা। 3টে মিলিয়ে 9টা পা থাকতে হবে। সে কিভাবে থাকবে, কেউ দুটো পা দিচ্ছে, একটা পা দিচ্ছে, আই ডোন্ট কেয়ার, কিন্তু 3টে মিলিয়ে 9টা পা থাকতেই হবে। 3টে নক্ষত্রকে থাকতেই হবে, দুজন থাকবে না, একজন থাকবে না, 3জনকে থাকতেই হবে, এবং 3জনের মিলিয়ে 9টা পা থাকবে। যৌথ সরকার। যদি মেষ রাশি দেখো, মেষ রাশি অশ্বিনী পাচ্ছে 4টে পা, বোঝো না লিখতে, অশ্বিনী পাচ্ছে 4টে পা, ভরণী পাচ্ছে 4টে পা। এখান থেকে শুরু হচ্ছে, অশ্বিনী থেকে শুরু হচ্ছে, এই দু নক্ষত্র থেকে শুরু হচ্ছে। প্রথম অশ্বিনী হচ্ছে 2 ভরণী, এবার থাকছে একটা পা, একটা পা কৃতিকার থাকবে, একটা পা, 9টা হলো, হলো তো? পরের রাশি বৃষ হবে, এর কৃতিকার তো একটা পা এইদিকে, 3টে পা থাকবে এইদিকে, এটা 3টে পা হবে, তারপর রোহিণীর 4টে পা হবে, রোহিণীর 4টে পা হবে এখানে, আর বাকি থাকলো মৃগশিরা, মৃগশিরার 2টো পা হবে, 4 2 6 6 3 9।
ক্লিয়ার? হুম। অনুভব করছে কে? ক্লিয়ার? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। কৃতিক করুন। কৃতিকার থাকবে 3টে চরণ, 4টে হচ্ছে রোহিণী, কনসেপ্ট বোঝো তারপর মাম, কনসেপ্ট বোঝো। আমি কি বলছি, একটা রাশিতে 3টে নক্ষত্র থাকতেই হবে। হুম 3টে নক্ষত্রের 9টা পা থাকতেই হবে। কনসেপ্ট বোঝো। আমি শুরু করছি প্রথম অশ্বিনী থেকে। হুম অশ্বিনীর 4টে পা চলে এলো তো 9টার মধ্যে। হুম হুম ভরণী 4টে পা চলে এলো তো 9টার মধ্যে। তাহলে আর কি বাকি রয়েছে? একটাই বাকি রয়েছে। হ্যাঁ। তো কৃতিকার একটা পা এখানে এলো। এবার কৃতিকার বাকি 3টে পা কোথায় যাবে? বৃষতে। পরের ঘরে যাবে। হুম কৃতিকার 3টে কমপ্লিট হয়ে গেল। কৃতিকার 3টের জায়গায় তো 4টে আরো দিতে পারবে না। তো তারপরে আবার রোহিণী শুরু হয়ে গেল, 4টে পা দিয়ে দিল। তারপর মৃগশিরা শুরু হলো। মৃগশিরা আর জায়গা পাচ্ছে না, 2টো পাই এখানে দিতে পেরেছে। তাহলে মৃগশিরা আর বাকি 2টো পা কোথায় যাবে? নেপচুন। নেক্সট মিঠুনে। মৃগশিরা দিয়ে দিল। মৃগশিরা দিয়ে দেওয়ার পরে আদ্রা পেয়ে গেল 4টে পা। 4টে পা। আর পুনর্বসু 6টা 4টে হয়ে পা। গেল। 6টা হয়ে গেল। এখনো 3টে বাকি। তাহলে কে যাবে 3টে পা? পুনর্বসু দেবে 3টে পা। 6টা হলো। 9টা। এবার পুনর্বসুর 3টে পা চলে যাওয়াতে পুনর্বসুর আরো একটা পা বাকি আছে, সেটা কর্কটে চলে এলো। পুনর্বসুর একটা পা। পুষ্যা তারপরে আছে, ওকে পা ফেলতে হবে। পুষ্যার 4টে পা। কটা বাকি রইলো? 4টে বাকি আছে। 4টে বাকি রইলো। অশ্লেষার 4টে। অশ্লেষার 4টে দিয়ে দিল এখানে। আমি কি বলেছিলাম? কোন রাশি শুরু হবে সবসময় কেতু নক্ষত্র দিয়ে, আর কোন রাশি শেষ হবে বুধের নক্ষত্র বুধে। দিয়ে। বুধ দিয়ে। ওকে, বুঝতে পেরেছি। আপনি কি ক্লিয়ার? শোনা বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে কমপ্লিকেটেড পেরেছি। লাগছে? না কোনো কমপ্লিকেশন লাগছে কি এটা? না। স্যার। আমার ভাই একটা রাশিতে 3টে নক্ষত্র রাখতে হবে, তাদের মিলিয়ে মিশিয়ে 9খানা পা রাখতে হবে। রাখতে হবে না মানে তোমার এটা প্রেডিকশন না, এটা হয়ে আছে, মানে পাও দিয়ে রেখেছে, শ্রীচরণ দিয়ে রেখেছে। স্যার বুঝতে পেরেছো? স্যার পেরেছো বল বুঝতে? স্যার স্যার বলছি স্যার বুধ দিয়ে যদি শুরু হয় তাহলে ঘুরে আবার ওই কেতু থেকে আবার শুরু হবে। মকার 4টে পা। শুরু হবে। বুধ দিয়ে শেষ হচ্ছে, বুধ দিয়ে বুধে গিয়ে শেষ হচ্ছে। হচ্ছে। আবার এবারে কেতু থেকে শুরু হচ্ছে সিংহ, কি মগা। মকার 4টে পা। সকাল নেই। মগার 4টে পা। বলো তোমরা একটু হেল্প করো। আমি এখন ক্লাস করছি। 4টে পা। তুমি নিয়ে আসো তাহলে। ফাল্গুনি 4টে পা আর উত্তর ফাল্গুনি একটা পা। আর উত্তর ফাল্গুনির একটা পা, তাই তো? এবার তারপরে উত্তর ফাল্গুনি যদি এখানে একটা পা দিয়েছে, এখানে 3টে পা চলে যাবে উত্তর ফাল্গুনি। হস্তার 4টে। হস্তার আসবে 4টে পা, বাকি রইলে 2টো বিশাখা রইল। চিত্রা দেবে। সরি, চিত্রা দেবে। দুটো চিত্রা দেবে। এবার চিত্রা 2টো পা বাকি রয়েছে, 9টা হয়ে গেছে এখানে। এখানে চলে এলো চিত্রা দিল, এখানে 2টো। স্বাতি দেবে 4টে। স্বাতি দেবে 4টে, আর বিশাখা দেবে 3টে। 3টে। 9টা হয়ে গেল। 9টার বাইরে তো যেতে পারবো না। 9টার বাইরে কিন্তু যেতে পারবো না, আমি চাইলে ঘুষ দিলেও হবে না। এবার বৃশ্চিকে চলে এলো। বৃশ্চিকে বিশাখা দিল একটা পা। বিশাখার একটা পা। অনুরাধার 4টে। অনুরাধার 4টে পা। জ্যেষ্ঠার 4টে। জ্যেষ্ঠার 4টে পা। শেষ হয়ে গেল তো? শেষ হয়ে গেল তো? আবার মূলা দিয়ে শুরু হচ্ছে মূলা দিয়ে। এখানে 4টে পা। মূলার 4টে। পূর্বাষাঢ়ে 4টে।
চারটে শ্রবণার একটা, শ্রাবণার একটা, মকরে ঢুকে গেল, শ্রবণা তিনটে পা দিয়ে দিল, ধনিষ্ঠা ধনিষ্ঠা চারটে দিয়ে দিল, শতবিশার একটা, শতবিশা দুটো 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 দিল। দুটো স্যার পূর্বস্থলে স্যার উত্তরস্থলা বাকি আছে আর শতবিশার দুটো ওই সব শ্রবণার আগে হ্যাঁ, পূর্বস্থলার পর উত্তরস্থলা। দাঁড়াও। এটা মূলা, মূলা তারপরে পূর্বস্থলা, পূর্বসাদা, তারপর হ্যাঁ, উত্তরস্থলা, পূর্বশালা, উত্তরশালা, উত্তরশালা তারপর এখানে তারপর তিনটে পা শ্রবণা, দিল, তারপর তারপর শ্রবণ। শ্রবণের তোমার একটা পা, আসছে শ্রবণা, শোভনা, তারপর ধনিষ্ঠা দুটো পা এখানে, ধনিষ্ঠা, হ্যাঁ, আর দুটো তারপর তুললে শতবিশা, ধনিষ্ঠার পা, শতবিশায় চারটে পা, রাহু, আর আর পূর্ব ভাদ্রপদে পূর্ব পূর্ব ভাদ্রপদে ভাদ্রর সপ্তপাত কটা হলো? চারটে, চারটি দুটো তিনটে পা। তিন, আচ্ছা, আর এখানে চলে আসছো মীন রাশিতে, পূর্ব ভাদ্র, মীন রাশি, হ্যাঁ, পূর্ব মীন ভাদ্র রাশিতে কি একটা, হচ্ছে? পূর্ব ভাদ্রের একটা পাচ্ছ, একটা, উত্তর ভাদ্রের চারটে, আর রেবতীর চারটে, উত্তর ভাদ্রপদে রেবতীর চারটে চারটে। পাচ্ছে, রেবতী মানে হচ্ছে বুধের নক্ষত্র শেষ হয়ে গেল। এতদূর ক্লিয়ার? একদম, হ্যাঁ স্যার এতদূর ক্লিয়ার তো? একদম স্যার একদম। যেখানে যেখানে এটাকে তিন ভাগে ভাগ হলো, তিনটে ভাগে ভাগ হলো তো, হুম? আর তিনটে ভাগের মধ্যে সবারই চারটে করে পা আছে, হুম? হ্যাঁ, হ্যাঁ স্যার, তিনটে ভাগে সবারই চারটে করে পা আছে, এই করে 12টা রাশিকে এরা হেঁটে কভার করে, 12টা রাশিকে এরা হেঁটে কভার করে, 9টা গ্রহ, মানে 9 রকম কালচার, কি 9 রকম কালচার, ঠিক আছে? যে কোনো গ্রহ যে কোনো নক্ষত্র থাকতে পারে, সেই গ্রহটাকে সেই নক্ষত্রের কালচারটা মেনে চলতে হবে। আজকে আমাদের বাড়িতে চিল্লামিল্লি হলে হয়তো লেগেই গেছে, কিন্তু এটাই আয়ারল্যান্ডে হলে পুলিশ চলে আসবে। এটা আয়ারল্যান্ডে হলে পুলিশ চলে আসবে। তো সবকিছু একটা কালচার নির্ভর করছে। এখানে একটা ছোট্ট রেমেডি তোমাদের শিখি, পরে ব্রেক নেবো, তারপরে ক্যারেক্টারিস্টিক অফ নক্ষত্র আরম্ভ করবো। এই যে পুরো 12টার পর 27টা রাশি মিলে ধরে, রাশি ঘোরে না, রাশি এক জায়গায় থাকে, ঘোরা ঘোরে। এই টোটাল টাইমটা কত ভালো আছে? হ্যাঁ, টোটাল টাইমিং ধরুন আমরা জানি যে বিভিন্ন গ্রহের বিভিন্ন টাইম থাকে, 12 মাসে 12টা, বিভিন্ন গ্রহের বিভিন্ন টাইম থাকে, বিভিন্ন গ্রহের বিভিন্ন টাইম থাকে। চাঁদের 30 দিন লাগে, সূর্যের 1 বছর লাগে, মঙ্গলের একটা রাশি কভার করতে 45 দিন লাগে, কাছাকাছি। বছরটা তো আমাদের হয়, বিভিন্ন সময় লাগে। শনির যেমন একটা রাশি ক্রস করতে 2.5 বছর সময় লাগে, জুপিটারের একটা রাশি ক্রস স্যার এটা, করতে 1 বছর সময় লাগে। স্যার এটা ডিউরেশন লিখিয়ে আমি লিখিয়ে দিন না স্যার, লিখে দেবো দেবো দেবো, তোমার চাপ নেই কিছু, আমি আছি, রেমেডিটা আছে। মনে করো কারোর খুব রক্তপাত বা অ্যাক্সিডেন্ট যোগ আছে, বা মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা সামনে অপারেশন ডাক্তার বলেছে, ঠিক আছে? পঞ্জিকা দেখবে, পঞ্জিকা
যদি বড় সড়ো অসুবিধা থাকে পঞ্জিকা দেখবে, দেখবে চাঁদ কখন মঙ্গলের নক্ষত্রে আছে, অর্থাৎ মৃগশিরা, চিত্রা আর ধনিষ্ঠা, তখন চাঁদ মঙ্গলের নক্ষত্রে আছে। তাকে একটা উপায় বলতে পারো। উপায়টা হচ্ছে এই যে ব্লাড কালেকশন করে না, হ্যাঁ, এরকম একটা ব্লাড কালেক্টরকে ডেকে এনে 1 সিরিঞ্জ ব্লাড নেয়, সেই লোকটার 1 সিরিঞ্জ ব্লাড নিতে হবে, পরে 9টা কটন বলসে ওই ব্লাডটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, কম বেশি হলে কোনো অসুবিধা নেই। এবং সেই লোকটা ওই 9টা কটন বলস নিজের হাতে নিয়ে মাথার উপরে 9বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে কোনো ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে আসে। তার এই যোগটা অনেক হালকা হয়ে যাবে, রক্তপাত করে দিবে। মঙ্গল অপারেশনের কারক গ্রহ না, নবর মানে 9টা গ্রহ না, মঙ্গল অপারেশনের কারক গ্রহ, রাহু রক্তপাতের কারক গ্রহ, দুটোই তুমি করে দিবে। জেনারেলি মঙ্গল এবং রাহু একসাথে অ্যাক্টিভেট না হলে রক্তপাত হবে। তারপরে কটন বলটা কি করবো? ডাস্টবিনে ফেলে দেবে। ডাস্টবিন মানে বাইরের বাইরের ডাস্টবিন, রাস্তার ডাস্টবিনে ফেলে দেবে। আরেকটা উপায়, যারা মনে করো খুব প্রোন টু অ্যাক্সিডেন্ট, বা অনেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে কানে ফুটো করবো কবে, বা খুব প্রোন টু অ্যাক্সিডেন্ট, চন্দ্র যখন মঙ্গলের নক্ষত্রে থাকবে সেদিন গিয়ে যদি কর্ণছেদন করে তার অনেক বিপত্তি কেটে যায়। কর্ণছেদন ইজ অপারেশন, আর ছেদ ইজ রাহু। ক্লিয়ার? ক্লিয়ার? আর একটা উপায়, যদি সেই দিন কোনো রক্তদান শিবির হবে তাহলে গিয়ে রক্ত দিয়ে আসতে হবে। রক্ত দিলে মঙ্গল আর রাহুর ইম্প্যাক্ট অনেক শরীরে কমে যায়, মানে অ্যাডভার্স। চলো একটা ব্রেক নিচ্ছি, এখন বাজে ঠিক 2টো, আমরা 2:35 মিট করছি, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার।